শীতের নিঝুম রাত, আকাশ কালো মেঘে ঢাকা, কনকনে ঠান্ডা, মাঝে মাঝে বিদ্যুতের চমক, বাজের শব্দে হাওয়ার দাপটে গাছের মাথাগুলো দুলছিল, সঙ্গে টিপটিপে বৃষ্টি। সেই রাত দুপুরে ছেলেটা পাগলের মতো ছুটছিল। পথঘাট শুনশান, রাস্তা দেখা যাচ্ছে না ভালো করে। পরনে টাইট প্যান্ট, মাথায় বাঁকানো ঢেউ খেলানো টুপি, হাতে লকলকে ধারালো ছুরি, গায়ে বর্ষাতি। এদিককার রাস্তাঘাট সব তার চেনা। এক দৌড়ে পৌঁছে গেল বদ্ধভূমির কাছে, ফাঁসির মঞ্চের সামনে। একটু থমকে দাঁড়ায়। চকচকে ছুরির মতোই ধারালো দুটো চোখ, মুখে হাসি। হ্যাঁ, মরাটা ঝুলছে। মৃতদেহ বললে ভুল হবে, ওটা একটা নরকঙ্কাল। কাক শকুনে পরমানন্দে ভোজ লাগিয়ে মাংস ঠুকরে নিয়ে গেছে। পচা গন্ধ পাক খেয়ে উঠছে বাতাসে। শহরের এক প্রান্তে বদ্ধভূমি, জায়গাটার চারদিক দেয়াল দিয়ে ঘেরা, মাঝে মাঝে দরজার প্রবেশ পথ। টিলার ওপর ফাঁসির মঞ্চ। শহরের লোকজনদের ঢাক ঢোল পিটিয়ে ফাঁসির তারিখ, সময় সব জানিয়ে দেওয়া হতো। নির্দিষ্ট দিনে ফাঁসির মঞ্চ ঘিরে জমায়েত হতো মানুষ। পাপের বেতন মৃত্যু। হত্যাকারী, খুনি, অপরাধীদের প্রভুর রাজত্বের জায়গা নেই। লোকে দেখুক, সাবধান হয়ে যাক আগে ভাগে। তাই প্রকাণ্ড মৃত্যুদণ্ড। দণ্ড পাওয়া আসামির হাত পা শক্ত করে শিকল দিয়ে বেঁধে তোলা হতো মঞ্চে। মুখ ঢেকে দেওয়া হতো কালো টুপিতে। গলায় দড়ির ফাঁস লাগিয়ে জল্লাদও প্রস্তুত থাকত। সরকারি অফিসারের ইঙ্গিতে মুহূর্তে সরে যেত কাঠের পাটাতন। পায়ের নিচেই কুয়ো, মরণ ভাত। ঝুলে পড়তো অপরাধী, দড়িতে সামান্য ছটফটানি। তারপর এক সময় থেমে যেত, সব শেষ। সময় বুঝে কপিকলের সাহায্যে দড়ি গোটায় জল্লাদ। সবার চোখের সামনে উঠে আসে লাশ। ডাক্তার গুপ্ত জায়গা থেকে ছুটে আসেন, কিন্তু মরা ছোঁয়া যে বারণ। অপরাধ, তাই ডোম প্রাণহীন দেহের বুকে মাথা রাখে। না, বন্ধ হয়ে গেছে বুকের ধোপ-পুকনি। প্রাণ পাখি খাঁচা থেকে উধাও, কিন্তু মৃতদেহ নামিয়ে আনার নিয়ম নেই। রোদ জল বৃষ্টির দাপটে পৌঁছতে থাকবে। পাখির তাণ্ডবে মাংস উধাও হয়ে যাবে শরীর থেকে। শেষ পর্যন্ত কঙ্কাল হয়ে ঝুলবে। সেই শীতের রাত্রে কঙ্কালটার সামনে দাঁড়িয়ে পড়ে আগন্তুক। কঙ্কালটার গলায় শক্ত দড়ির ফাঁস, হাওয়ায় দুলছে। শূন্য চোখের কোটর, কিন্তু কোনো ভয় নেই ছেলেটার। সারা মুখে ঝলমল করে ওঠে হাসি, জল জল করে দুটো চোখ। ধারালো ছুরিটা দাঁতের ফাঁকে চেপে লাফ দিয়ে ফাঁসি কাটার নিচে দাঁড়ায়। বিদ্যুৎ চমকাতেই দেখতে পায় সবকিছু। বিড়ালের মতো তরতরিয়ে উঠে যায় ফাঁসি কাঠে। হাতে শক্ত করে ধরে সেই ধারালো ছুরি। দড়ি কাটতেই কঙ্কালটা মাটিতে আছড়ে পড়ে। আর এক মুহূর্তও সময় নষ্ট নয়। বৃষ্টি কমেছে, শোনা যায় পাহারাদারদের বুকের শব্দ। চারদিকে গজিয়ে উঠেছে লম্বা লম্বা জংলা গাছ। ঝুপসি অন্ধকার, লম্বা হয়ে শুয়ে পড়ল ঘাসের ভেতর। ভূতের ভয় নয়, নরকঙ্কাল চুরির ভয়ে। অপরাধের সাজা মৃত্যুদণ্ড, নয়তো কারাবাস। গাছ সরে যেতেই কিছুক্ষণ বাদে উঠে দাঁড়ায়। বসাতিটা খুলে ঝটপট কঙ্কালটার গায়ে জড়িয়ে নেয়। ধারালো বৃষ্টি আর কনকনে ঠান্ডায় কষ্ট হচ্ছে, তবু ডোন্ট কেয়ার ভাব। কঙ্কালটা কাঁধে তুলে নেয়। ছুটতে থাকে নিজের আস্তানার দিকে। বাড়ি পৌঁছে ধপ করে বিছানার উপর কঙ্কালটা নামায়। চেয়ারে বসে হাঁপাতে হাঁপাতে চুরি করা কঙ্কালটার দিকে তাকিয়ে থাকে।
আদর করে মাথায়, বুকে, গায়ে হাত বুলায়। আনন্দে এক পাক নেচে নেয়। গুপ্তধন আবিষ্কারের আনন্দ। কঙ্কালটা যেন 7 রাজার ধন এক মানিক। ছেলেটার ভাষা ভাষা চোখ দুটো হাজার কৌতূহল এবং মনে মানুষের শরীরস্থান সম্বন্ধে অপার অনুসন্ধিৎসা। ছেলেটার নাম অ্যান্দ্রিয়াস ভেসেলিয়াস। লোভেন ইউনিভার্সিটির ছাত্র। জন্ম 1514 সালে ব্রুসেলসে। মস্ত বড় ডাক্তারের ছেলে। মা বাবার আদরের লি। লি বলে শরীরটা যেন অনাবিষ্কৃত এক মহাদেশ। চামড়া, তার নিচে মাংসপেশি। বুকের পাম্প থেকে ছড়িয়ে পড়েছে রক্ত। শিরা ধমনী বেয়ে সারা জায়গায়। নদীর ঢেউয়ের মতন আছড়ে পড়ে। হৃৎপিণ্ড যেন এক সমুদ্র। রক্তে ভরা ভাণ্ডার। কাঠামোর হাড়গুলো শক্ত খটখটে, ডাঙার মতন। অজানা অচেনা সেই দেশ আবিষ্কার করতে চাই। হতে চাই কলম্বাসের মতো। সবাই ঠাট্টা করে, আওয়াজ দেয়। কেউ বলে পাগল, কেউ ডাকে কলম্বাস। বিদ্রুপের ডাক। ওসব গায়ে মাখে না লি। লোকে বলতো ডাক্তারের ছেলেটা পাগল হয়ে গেল শেষ পর্যন্ত। রাত জেগে মোমবাতি জেলে কি যেন করে। বাড়ির পাশে ভুতুরে একটা বাড়িতে ওর আস্তানা। সেখানে ছাগল, গরু, মোষের জমানো কঙ্কাল। পচা গন্ধে ভূত পালায়। মানুষ ঘেঁষে না বড় একটা। ইউনিভার্সিটিতে লি চুপচাপই থাকে, কথা বলে না ভালো করে। বলবেই বা কেন? সমস্যার শিক্ষার্থীরা পেছনে লাগে যে। টেবিল চাপড়ে চেঁচায়, পাগল পাগল, কলম্বাস কলম্বাস। শরীরের নতুন কলকবজা কি আবিষ্কার করলে শুনি? সবই তো বইতে লেখা আছে। হঠাৎ হঠাৎ গর্জে ওঠে সেই কলম্বাস। বইতে লেখা থাকলে সব মেনে নেব? প্রমাণ কোথায়? বলতে বলতে দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে বাড়িতে ফিরে আসে। একটা জেদ চেপে বসে ওর মধ্যে। গায়ে জ্বালা ধরে। ভুতুরে বাড়িটায় গুম হয়ে বসেছিল সেদিন। হঠাৎ মাথায় ভূত চাপে। হাতে কোদাল নিয়ে বেরিয়ে পড়ল। গোরস্থানের পাশে ঘাপটি মেরে বসে রইল। রাত নামতেই ঝপাঝপ কোদাল চালিয়ে তুলে ফেললো একটা টাটকা তাজা লাশ। সকলের চোখকে ফাঁকি দিয়ে ঘুরপথে ফেরে সেই বাড়িটায়। কঙ্কালটার পাশে শুইয়ে দেয়। মোমবাতির আলোর নিচে ধারালো ছুরি দিয়ে বুক আর পেট চিরে ফেলে। বার করে আনে ফুসফুস, কলজে। হৃৎপিণ্ড কেটে কি যেন দেখে। পেটের ভেতর থেকে লিভার, অন্ত্র আর অন্যান্য অংশ বার করে টেবিলে সাজায়। হাতুড়ির ঘায়ে ছেনি দিয়ে কপাল বরাবর গোল করে কেটে খুলে ফেলে করটিও। ঢেউ খেলানো কোঁচকানো মস্তিষ্ক দেখে আনন্দে বলে ওঠে, আহ কি সুন্দর, তুলতুলে নরম অথচ শক্ত। বই খুলে লেখার সঙ্গে মেলায়। দূর ছাই সব ধাপ্পা। গ্যালেন সাহেব হাজারো বছর ধরে বোকা বানিয়ে গিয়েছেন সবাইকে। হবে নাই বা কেন? উনি তো আর মরা কাটেননি। শুয়োর কুকুর কেটে দেখাতেন। বলতেন এদের শরীরের ভেতরে যন্ত্রপাতি মানুষের মতো। চিৎকার করে উঠল লি, ভুল ভুল। এমন সময় দপ করে নিভে গেল মোমবাতির আলো। পচা গন্ধে বাতাস ভারী। থমথমে নিস্তব্ধতা। লি আপন মনেই বলে চলেছে, ভুল ভুল। বইতে লেখা থাকলেই মানতে হবে। হঠাৎ চমকে দেখে বাবা, হাতে প্রদীপ। খুঁজতে খুঁজতে চলে এসেছেন বাড়িটায়। বলেন, কিরে কার সঙ্গে কথা বলছিস? তোকে সেই বিকেল থেকে খুঁজছি। রাত দুপুরে তুই এখানে বসে? কি করে জানবো? বলতে বলতে দুর্গন্ধে নাকে রুমাল চাপা দেন। চোখে জল আসে। সত্যি ছেলেটা পাগলই হয়ে গেল শেষ পর্যন্ত। মানুষের কঙ্কাল, কুকুর, বাঁদরের হাড়গোড় টাটকা তাজা মোড়া
এই যেন অদ্ভুত এক লাশঘর। বাবার হাত থেকে প্রদীপটা নিয়ে সবগুলো দেখায় ছেলে, বারবার করে বলে যায় অঙ্গ প্রত্যঙ্গগুলোর কথা। বলে, জানো বাবা, অ্যানাটমির গ্যালন সাহেব ভুল লিখেছেন। এই বই আমাদের পাঠ্য। মানব শরীর তিনি সবটা বোঝেননি। গ্যালেনের ভুল। এত বছরের ধ্যান ধারণা এক কথায় বাতিল করে দিতে চাইছিলে। পাগল তো ছিলই, এখন বদ্ধ পাগল। পাগলাগারদের ওর স্থান হওয়া উচিত। কেঁদে ফেলেন বাবা। চোখে জলের ধারা। নিজে নাম করা ডাক্তার, গ্যালেনের বিরুদ্ধাচরণ করার ক্ষমতা তার নেই। তিনি যে রাজ চিকিৎসক, সম্রাটের রোষে পড়লে দ্বীপান্তরে বন্দী। গ্যালেনের ভুল পাগলের পক্ষেই বলা সম্ভব। এ যুগে সব ব্যবচ্ছেদ করলে শাস্তি, ফাঁসি, নয়তো জ্বলন্ত আগুলে ঝলসানো মৃত্যু। ছেলে কি জানে না? হায় হায় করে ওঠেন বাবা। কিন্তু ভ্রুক্ষেপ নেই পাগল ছেলের। বলল, আমার লাশ ঘরের কথা বলো না কিন্তু। না না, আমার প্রদীপের দরকার নেই, আমি মোমবাতি ধরিয়ে নিচ্ছি। বলতে বলতে জলের বোতল থেকে ঢক ঢক করে গলা ভিজিয়ে নিয়ে মরা কাটা পচা গন্ধের হাত দিয়ে শুকনো খাবার চিবোয়। ঘেন্নায় বমি আসে বাবার। 4-5 দিন কলেজে গেল না ভেসেলিয়াস। সারা রাত জেগে খাতার পর খাতা ভর্তি করে কি যেন সব লেখে। ছবি আঁকে, কাটে, আবার আঁকে, লেখে। 6 দিনের মাথায় নোট বই বগলে নিয়ে কলেজে গেল। শিক্ষক ক্লাস নিচ্ছিলেন তখন। মুচকি হাসেন, কি হে ছোকরা, কি আবিষ্কার করলে? চোখ দুটোয় আগুন জ্বলে লীর। সব উত্তর দেব, আগে আমার ডেড বডি কাটতে দিন স্যার। বাঁকা হাসি খেলে যায় স্যারের মুখে। তাহলে ডোম হয়ে জন্মাও। এই জন্মে হবে না। যাও যাও, ভাগো, গেট আউট। 1 মিনিট স্যার। খাতাটা ছুঁড়ে ফেলে দিলেন শিক্ষক। নিজের নোট বই মেলে ধরে লি। এই ছবিগুলো দেখুন, আমার নিজের আঁকা মরা কাটা ছবি। নিজে কেটেছি, দেখেছি, এঁকেওছি। মাথাটা দেখাতে বলো বাবাকে। পাগলেরা এমন বলে, তোমার নিজের মরা কাটা ঘর, গুল মারার জায়গা পেলে না। ষষ্ঠদশ শতাব্দীতে সেই ভেসেলিয়াসের সময় মরা কাটা সত্যিই বারণ ছিল। ব্যবচ্ছেদের জন্য মেডিকেল স্কুলগুলোতে লাশ আসতো কালভদ্রে। চিকিৎসা বিজ্ঞানীরা প্রায় সকলেই অ্যানাটমি সম্পর্কে রোমান ডাক্তার গ্যালেনের লেখা বইকে অভ্রান্ত বলে মানত। মানুষ কাটেননি উনি, কেটেছেন জীবজন্তু। ভাবতেন ওদের আর মানুষের শরীর স্থান একই রকমের হৃৎপিণ্ড আর ফুসফুস। তাই শিক্ষকেরা ভাবতেন, নতুন করে মরা কেটে কি হবে? এখন যেমন ডাক্তার হতে গেলে ছাত্রদের প্রথমে 2 বছর মরা কাটা আবশ্যিক। প্রথমে শরীরস্থান সম্পর্কে জ্ঞান, পরে চিকিৎসা আর অস্ত্রোপচার। সে সময় ওসবের বালাই ছিল না। সমাজের নানা কুসংস্কার এবং ধর্মীয় কারণে মরা পাওয়াই ছিল দুষ্কর। মরা কাটা সম্পর্কে ধ্যান ধারণা বদলাতে অপেক্ষা করতে হয়েছে অনেক অনেক বছর। দুনিয়া কাঁপানো মিস ক্যাম্পবেলের হত্যা এবং বার্ক অ্যান্ড হেয়ারের মামলা আদালতের রায় বদলে দিয়েছিল সমাজকে। সহজ হয়ে গেছিল সব ব্যবচ্ছেদ। থাক, সেসব কথা পরে হবে। আগের কথায় ফিরে আসি। অ্যানাটমি সম্পর্কে ছেলেবেলা থেকে অদম্য কৌতূহল ছিল ভেসেলিয়াসের। যখন ডাক্তারি পড়তে এলেন, তখন জীবজন্তুর শরীরস্থান সম্পর্কে অনেক কিছুই জানেন। মরা কাটা দেখতে দেখতে ধরে ফেললেন গ্যালেনের ভুল সব তথ্য। কিন্তু প্রবাদ প্রতিম সেই বিজ্ঞানী সম্পর্কে কথা বলে এমন সাধ্য কার? প্যারিস বিদ্যালয়ে রোজই তার সঙ্গে লেগে যেত শিক্ষকদের তর্ক বিতর্ক। ওখানকার অ্যানাটমি শিক্ষা ব্যবস্থায় নিরাশ হয়ে ভেসেলিয়াস চলে গেলেন ইটালিতে, পাদুয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে সব ব্যবচ্ছেদ সম্পর্কে অত বিধিনিষেধ ছিল না। পাগলের মতো সব ব্যবচ্ছেদ করে গেলেন। তাক লেগে গেল সকলের। রাত দিন লাশ কাটা ঘর আঁকড়ে বসে থাকতেন শরীরস্থান সম্পর্কে নতুন নতুন আবিষ্কৃত তার তথ্যে। নিয়মিত সব ব্যবচ্ছেদের প্রথম পথ দেখান
এই নতুন কলম্বাস। মাত্র 23 বছর বয়সে ডাক্তারি পাশ করেন 1537 সালের 5ই ডিসেম্বর। আর পাশ করার পরদিনই অসাধারণ পাণ্ডিত্যের জন্য পেলেন যোগ্য সম্মান, অ্যানাটমির প্রফেসর হিসেবে নিযুক্তিপত্র। ওই বয়সেই ভেসেলিয়াসের কণ্ঠস্বর গ্যালেনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল সবচেয়ে বেশি। বললেন, ভুল তত্ত্বে সবাইকে একদিন বোকা বানিয়েছেন গ্যালেন। বার হয়ে গেল অ্যানাটমি বা শরীরস্থান সম্পর্কে তার নিজের বই অন দ্য স্ট্রাকচার অফ হিউম্যান বডি, সঙ্গে অজস্র সুন্দর ছবি। পৃথিবীর ইতিহাসে ভেসেলিয়াসের বইটা অ্যানাটমি সম্পর্কে প্রথম তথ্যমূলক গ্রন্থ। গ্যালেনের ভুল ধারণা কি অতই সোজা? সারা পৃথিবী জুড়ে গ্যালেনের ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা প্রধান। তাদের কাছে গ্যালেন দেবতা। দেবতার ভুল তুলে ধরার জন্য তিনি যখন বিরূপ সমালোচনার সম্মুখীন, সমালোচকদের মধ্যে প্রধান ছিলেন তার নিজের অধ্যাপক প্রফেসর সিলভিয়াস। নানা বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয়ে ক্ষুব্ধ এবং হতাশ তখন ভেসেলিয়াস। তাকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদ থেকে বরখাস্ত করা হলো। তখন তিনি চিকিৎসক হিসাবে যোগ দিলেন স্পেনের রাজ পরিবারে। জীবনে আর কোনোদিনও ব্যবচ্ছেদের কাজে ফিরে আসেননি। স্বাস্থ্য ভেঙে গেল। 50 বছরেই চলে গেলেন অসাধারণ এই বিজ্ঞানী। ভেসেলিয়াস চলে গেছেন, কিন্তু জেলে দিয়েছেন নতুন ভাবনা চিন্তার দ্বীপ। ভাবনা শুরু হয়েছে, প্রয়োজন আছে নিয়মিত সব ব্যবচ্ছেদের, কিন্তু মৃতদেহ কোথায়? সব আসে লাশঘরে, রাতের অন্ধকারে, অতি সংগোপনে। সব চুরি করার মৃতদেহ, কবর খোঁড়া সব। প্রচুর অর্থের বিনিময়ে লোকেরা নামিয়ে দিয়ে যায়। মৃদু আলোর তলায় লোকচক্ষুর আড়ালে ব্যবচ্ছেদ চলে। লেখা হয় শরীর বিজ্ঞানের দরকারি পরিচ্ছেদগুলো। চিকিৎসা বিজ্ঞান ভীরু পদক্ষেপে এগোয়। সেদিন এডিনবরার ডাক্তার নক্সের অ্যানাটমি ডিসেকশন হলে ঢুকে পড়ল পুলিশ। তককে তককে ছিল একদিন। লম্বা হলঘরটায় ধবধবে সাদা সব শ্বেত পাথরের টেবিল, মাঝখানে সাদা চাদরে ঢাকা নতুন টাটকা তাজা লাশ। চাদর সরিয়ে ফেলে চমকে ওঠে ইন্সপেক্টর। হ্যাঁ, পরিচিত মুখ, খুন হয়ে যাওয়া মিস ক্যাম্পবেল। এডিনবরায় কে না চেনে? বছরের পর বছর রাস্তায় ভিক্ষা করে বেড়াতো। প্রিয়দর্শিনী মিস মেরি হঠাৎই উবে গেছিল। অন্তর্ধান রহস্যে শহর তোলপাড়। গোয়েন্দা বিভাগে টনক নড়ল একদিনে। এর পরের অভিযান নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে প্রায় একই সময় এডিনবরার প্রান্তে হাজির হলো পুলিশ। কানাগলির শেষ প্রান্তে উইলিয়াম বার্ক আর হেয়ারের আস্তানা, সাথে ঘরে ভবঘুরেদের আস্তানা। ভালোই ব্যবসা ফেলেছিল দুজনে। দলবল সহ হত্যা করে প্রায় ডেড বডি পাঠিয়ে দিত বিভিন্ন সব ব্যবচ্ছেদকারে। রোজগারের পয়সায় ফুলে ফেপে ঢোল। সেখানে মিলল মিস ক্যাম্পবেলের রক্তমাখা কাপড় আর অন্তর্বাস। দলবল সহ গ্রেপ্তার হলো সবাই। হাইকোর্টে মামলা উঠল। বিখ্যাত সেই কেসটা অনেকের জানা। 23শে ডিসেম্বর 1828 এডিনবরার হাইকোর্টে আসামিদের বিরুদ্ধে অভিযোগ নরহত্যা। সংখ্যা 30 থেকে 40। সারা শহরের লোক আদালতে ভেঙে পড়ে। সমস্ত ডাক্তারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লোকেরা আক্রোশে ফেটে পড়তে চায়। আদালতের রায় ফাঁসি হয়ে যায় বার্কের। রাজসাক্ষী হয়ে ছাড়া পায় হেয়ার। দুনিয়া কাঁপানো হেয়ার এবং বার্কের মামলার প্রচন্ড এক শক্তিশালী বোমার মতো আছড়ে পড়ে। বিস্ফোরণে চুরমার হয়ে যায় প্রচলিত সব ধ্যান ধারণা। সমাজের সব স্তরের মানুষ মিটিংয়ে বসে। লাশ চোরেরা বছরের পর বছর ধরে কত যে খুন করেছে, কবর খুঁড়েছে, তার ইয়াত্তা নেই। হিসেবের অঙ্কটা 30-40 নয়, অনেক অনেক বেশি। মিস ক্যাম্পবেল খুন হয়েছে, কিন্তু ছড়িয়ে দিয়েছে নতুন এক ভাবনা। লাশ কাটা ঘরগুলো তো বন্ধ করা যায় না। মরা কেটে বিষের জ্ঞান অর্জন করা শিক্ষার্থীদের পক্ষে জরুরি, অত্যাবশ্যক।
শরীরের ভেতর এবং বাইরের বিদ্যায় আলোকিত না হলে ভালো চিকিৎসা হওয়া কি সম্ভব? তাই আগে অ্যানাটমি, পরে সার্জারি। শরীরস্থান জানতে হবে, সেই সঙ্গে গবেষণা চলবে শরীরবিদ্যার, অঙ্গ প্রত্যঙ্গগুলোর কার্যকলাপ নিয়ে। এগিয়ে এলেন সরকার, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বেওয়ারিশ লাশ সরবরাহ করার ভার নিজের হাতে নিলেন। মরা নিয়ে বন্ধ হয়ে গেল লুকোচুরি খেলা, কবর খোঁড়া বন্ধ। আইন করে পাশ হলো অ্যানাটমি অ্যাক্ট। এরপর থেকে চিকিৎসা বিজ্ঞানীদের মোমবাতির ভীরু আলোর নিচে কাজ নয়, নির্ভয়ে পথ চলা। একবিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের তাক লাগানো সব কাজের শুরু কিন্তু ভেসেলিয়াসের হাতে। সেই পাগল ডাক্তার, তার অবদান লেখা হয়ে গেছে স্বর্ণাক্ষরে। শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করে সবাই আজও।